রিক্লেম নাইট মানে রাত দখলের যে একটা সোচ্চার প্রতিবাদ আমরা দেখেছি গত 14ই আগস্ট, যে বিশাল সংখ্যক মহিলা এবং পুরুষ মানুষের একটা জমায়েত, যা ঐতিহাসিক বলা যেতে পারে, যা কখনো আমাদের কল্পনায় ছিল না যে সাধারণ মানুষ একটা ঘটনাকে কেন্দ্র করে এইভাবে জমায়েত হতে পারে। এক জায়গায় নয়, একাধিক জায়গা, প্রায় 250-র ওপর জায়গায় এইভাবে স্বতঃস্ফূর্ত জনতার তাদের একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দেখা গেছে। কিন্তু যে বিষয়টা আজকে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে যে একটি খুন এবং ধর্ষণের মতো ঘটনাকে কেন্দ্র করে আজকে এই প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা যদি বলি যে আমাদের সাংবিধানিক যে অধিকারগুলো আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, সেই ক্ষেত্রে যে চরমভাবে অবহেলিত হচ্ছে প্রতিটি ভারতবাসী, প্রতিটি মানুষ। দেখা যাচ্ছে বিভিন্ন সময় গরিব মানুষ, তারা সঠিক চিকিৎসা পায় না, শিক্ষা পায় না, বাসস্থান নেই, এখনো পর্যন্ত বহু মানুষকে ফুটপাতে রাত কাটাতে হয়। এই সামগ্রিক যে চিত্র, সেইটাকে নিয়ে কি কোনোদিন রিক্লেম অফ নাইট করা যেতে পারে, রাত দখল করা যেতে পারে, বা এই ধরনের সোচ্চার প্রতিবাদ প্রতিরোধ হতে পারে? আজকে সেই কথাই জানার জন্য এসছি ডাক্তার স্বপন জানা, যিনি সমাজবিজ্ঞানীও বটে। তার কাছ থেকে একটু জানতে চাইবো। স্যার, আপনি যদি এর ব্যাখ্যা করেন। আহ, কিছু কথা বলার আগে সোসাইটি সোশ্যাল ফার্মাকোলজির পক্ষ থেকে আপনাদের সশ্রদ্ধ অভিবাদন জানাই। আরজি করের যে ঘটনা প্রায় 1 মাস হতে চলল, এতে একটা জিনিস প্রমাণিত হয়ে গেছে, দেশের বিচার ব্যবস্থা, প্রশাসন, তদন্ত কি বলবে, একটা প্রমাণিত হয়ে গেছে, সেটা হচ্ছে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই হত্যাকারীরা শাসকের রাজনৈতিক দলের মদদ ছাড়া এ কাজ করেনি। আর একটা প্রমাণিত হয়েছে যে কারণে প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষ জেলে আছেন, সেটা হচ্ছে দুর্নীতির দায়। তার মানে আরজি কর একটা প্রতিষ্ঠান, সে প্রাতিষ্ঠানিক দুর্নীতি চালাতো। এটা অন্যান্য মেডিকেল কলেজে চলে। এই ব্যবস্থায় শিক্ষা দপ্তরে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, খাদ্য দপ্তরে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, মানুষের যে মৌলিক চাহিদা, খাওয়া, পড়া, থাকা, শিক্ষা, চিকিৎসা, সব ক্ষেত্রেই আজ প্রাতিষ্ঠানিক দুর্নীতি। এটা কি হঠাৎই আকাশ থেকে পড়লো? এটা কি হঠাৎ সমাজে গজিয়ে ওঠা ঘটনা? তা নয়। এ একটা চলমান সমাজ, যে সমাজ শ্রেণী বিভক্ত, এটা চলমান শ্রেণী সমাজের একটা প্রতিফলন। দেশের শাসকরা, দেশের সমাজ ব্যবস্থা, দেশের আর্থসামাজিক অবস্থা চরমতম সংকটের মধ্যে রয়েছে। সেই সংকট থেকে তাদের আর বেরিয়ে আসার কোনো রাস্তা নেই। সেই জন্য সেই সংকটের মোকাবিলা বা সেই সংকট থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই এই ঘটনাগুলো ঘটে। এটা হচ্ছে আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, এখানে দুটো ঘটনা উল্লেখ করা হয়েছে, একটা পরিকল্পিত হত্যাকাণ্ড আর একটা ধর্ষণ। তো আমার দৃঢ় বিশ্বাস পরিকল্পিত হত্যাকাণ্ডটা আগে হয়েছে। আর যেহেতু একজন মহিলা চিকিৎসক, সেখানে যদি ধর্ষণটা যুক্ত করা যায়, তাহলে জনগণের দৃষ্টিকে ধর্ষণের দিকে ফিরিয়ে দেওয়া যাবে। তাহলে শাসক শ্রেণীর যে সংকট, শাসক শ্রেণীর সমস্ত রাজনৈতিক দলের যে সংকট, সরকারের যে চরম সংকট, যেখান থেকে দুর্নীতি, অনাচার, প্রতারণা, সততা, অনৈতিকতা, বেআইনি কাজ হচ্ছে তার সহজাত, তাহলে সেখান থেকে মানুষের মুখ ঘুরিয়ে যাবে এবং সেটা অনেকাংশে এটা করছেও। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বক্তব্য। তৃতীয় বক্তব্য হচ্ছে, যে পরিকল্পিত হত্যাকাণ্ড, যে অনাচার, দুর্নীতি চলমান এবং প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আপনারা জানেন, শিক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে ইট ইজ অ্যান সিস্টেমিক ফ্রড, প্রাতিষ্ঠানিক দুর্নীতি।
এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রকাশিত হয়েছে। তাহলে এইখানে জনগণ যে লড়াইটা চালাচ্ছেন, সেই লড়াইকে আমরা মুষ্টিবদ্ধ হাতে সোসাইটি ফর সোশ্যাল ফার্মাকোলজির কর্মী বাহিনী সশ্রদ্ধ অভিবাদন জানায়। প্রশ্নটা হচ্ছে যে আজকে যে রাত দখল, অতীতে 14 তারিখ যে রাত দখল হয়েছে এবং সেই রাত দখলে যে জনগণ অংশগ্রহণ করেছেন, যুব ছাত্ররা অংশগ্রহণ করেছেন, নারীরা অংশগ্রহণ করেছেন, সেখানে একটা স্লোগান আপনারা সবাই লক্ষ্য করবেন, এটা দলমত নির্বিশেষে, এটা অরাজনৈতিক। এটার অর্থ আমরা যেটা বুঝেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে আজকে যে কোনো প্রতিবাদের ক্ষেত্রে, যে কোনো আন্দোলনের ক্ষেত্রে আন্দোলনকারীরা চলমান যে সমস্ত রাজনৈতিক দল, সংসদীয় রাজনৈতিক দল, সে কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, তেলুগু দেশম হোক, আন্না ডিএমকে হোক, ইভিন ভোটপন্থী নকশালরা হোক, এসইউসিয়া, তাদের উপর বিশ্বাস করে না। বিশ্বাস করে না বলেই তারা আজকে দলমত নির্বিশেষে জমায়েত হতে পেরেছে। আর এতগুলো দল, যাদের মধ্যে কংগ্রেস জাতীয় স্তরের দল, তার দীর্ঘদিনের, দীর্ঘ বছরের ঐতিহ্য, সিপিএম তার জন্মলগ্ন থেকে আপনারা সবাই জানেন, কংগ্রেস, বিজেপি, কেউ কিন্তু এককভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই হবে এই জায়গাটাই নেই। আর সেই জন্যই তাদের আন্দোলনের স্লোগান হচ্ছে সর্বদলীয়, দলমত নির্বিশেষে, অরাজনৈতিক। এটাও একটা রাজনীতি, সেই রাজনীতি রূপ পাবে। জনগণ সেই রাজনীতির পথে নিশ্চয়ই হাঁটবেন। আমরা মনে করি জনগণের রয়েছে অসীম সৃজনী শক্তি, তাদেরকে বোকা ভাবার কোনো কারণ দেখি না। তারা নিশ্চয়ই একদিন খুঁজে বের করবেন কি পথ। যে পথ নিয়ে আজকে আমি আপনাদের কাছে রাখছি, সে পথ হচ্ছে আজকের রাত জাগা পথ। আজকে রাত জাগা পথে একটা জিনিস লক্ষ্য করবেন, কয়েকশো জায়গাতে হাজার হাজার মানুষ কালকে সুপ্রিম কোর্ট কি রায় দেবে, বা সুপ্রিম কোর্ট কি বলবে, বা কি বলা উচিত, তার স্লোগান তুলেছে। হ্যাঁ, এই স্লোগানে, এই আন্দোলনে, এটা তো কোনো সূচি শিল্প না যে প্রতিটা পদ নিখুঁতভাবে আপনার পছন্দ মতো হবে। এক বিপ্লবী ঘটনা। এ ঘটনা জন্ম হয়েছে চলমান শ্রেণী সংগ্রাম থেকে। এ কারো একক মস্তিষ্কের ফসল। স্যার, আমি একটু আপনাকে থামিয়ে দিচ্ছি, একটু বলি। আপনি জনগণের কথা বলছেন, এই যে আন্দোলন, আপনি বলছেন জনগণের যে ইনভলভমেন্ট, একটা স্বতঃস্ফূর্ত ইনভলভমেন্ট, যেটাকে আপনারা স্বাগত জানাচ্ছেন, ঠিক আছে। কিন্তু এই ইনভলভমেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য ক্ষেত্রে বেসরকারি যে সমস্ত কর্পোরেট উদ্যোগগুলো রয়েছে, যাদের বিরুদ্ধে তারাও অংশগ্রহণ করেছে, যাদের বিরুদ্ধে অতীতে বারংবার রোগী পরিষেবার ক্ষেত্রে বহু অভিযোগ, রুগীকে এমন হয়েছে, রুগী মারা গেছে, তার ডেড বডি পর্যন্ত ছাড়া হয়নি, চরম অমানবিক তাদের বিরুদ্ধে, এবং বহু ক্ষেত্রে কোর্ট তাদের বিরুদ্ধে ব্যাপক ক্ষতিপূরণেরও নির্দেশ দিয়েছে। আজকে এই অমানবিক মানে কর্পোরেট সংস্থাগুলো যদি রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করে বা রিক্লেম নাইট করে, সেটা কতটা প্রাসঙ্গিক হয়, কতটা বিশ্বাস। এ প্রসঙ্গে আমরা বলবো, একটা কথাই বলবো, সমাজ বিজ্ঞানের চিরন্তন সত্য হচ্ছে এই প্রতিবাদ আন্দোলনে যারা যারা অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে আমরা জানি সাধু আছে, চোর আছে, তাদের মধ্যে সঠিক লোক আছে, বেঠিক লোক আছে, তাদের মধ্যে নৈতিকভাবে সমর্থন দিয়েছে, অনৈতিকভাবে লোক রয়েছে, তাদের মধ্যে নিজ স্বার্থে এসেছে, জনগণের স্বার্থে এসেছেন, সব রকমের রয়েছে। কিন্তু সব রকমের মানুষের স্রষ্টা, সব রকম মানুষের কাজের জন্য দায়ী এই সামাজিক চলন। এ কোনো কারো ব্যক্তিগত মস্তিষ্কের
প্রতিফলন নয়, ব্যক্তিগত ভাবনার প্রতিফলন নয়, ব্যক্তিগত কোনো দার্শনিক প্রতিফলন নয়, ব্যক্তিগত উন্নত মস্তিষ্কের প্রতিফলন নয়, কোনো দর্শনের ফসল নয়। সামাজিক চলন, যে আর্থসামাজিক ব্যবস্থা আমাদের দেশে চলমান, সেই আর্থসামাজিক ব্যবস্থা, যেখানে কোটি কোটি টাকা দেশের ঋণ, সেই আর্থসামাজিক ব্যবস্থায় যে উৎপাদন এবং বিনিময়, সেই তার জটিলতা ভেদ করেই এইগুলো হয়েছে। হ্যাঁ, আমরা জানি যে সমস্ত কর্পোরেট হাসপাতাল, যাদেরকে আমরা নরখাদক বলে অতীতেও চিহ্নিত করেছি, আজও চিহ্নিত করব, আগামী দিনেও চিহ্নিত করব, তাদেরও অনেক প্রতিনিধি এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। স্যার, কিন্তু আজকে মনে রাখতে হবে, এই নরখাদকদের জন্মদাতা কিন্তু এই ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থাকে যারা টিকিয়ে রেখেছেন, এই সমাজ ব্যবস্থার প্রতিনিধি যে ভারতবর্ষের শাসক শ্রেণী, যোদ্ধা, জমিদার, আদানি, আম্বানি, জিন্দাল, রুইয়া, টাটা ইত্যাদি মুৎসুদ্দি বুর্জোয়ারা, তারা দেশটা চালায়, তাদের সরকার চলে। তাহলে আজকে আমরা এই আহ্বানটা জানাচ্ছি যে এই যে প্রশ্নটা এসেছে, আজকে যে রিক্লেম নাইট, এই নাইটে এই মানুষরা কি আগামী দিনে খাওয়া, পড়া, থাকা, শিক্ষা, চিকিৎসার জন্য এটা করবে? হ্যাঁ, আজকে যারা পারেনি, আজকে যারা যে উদ্দেশ্য নিয়ে আন্দোলন করছে, সে উদ্দেশ্য এই সমাজেই একদিন বদলে যাবে। আপনি নিজে লক্ষ্য করুন না যে আজকে যারা বলছেন যে দেশে 1 মাস ধরে মেডিকেল কলেজ বন্ধ, চিকিৎসা পরিষেবার অনাচার চলছে, সেখানে মানুষের মৃত্যু হচ্ছে। হ্যাঁ, এটা মর্মান্তিক, এটা বেদনাদায়ক, এটা যন্ত্রণাদায়ক, কিন্তু সাথে সাথে আপনারা এই কথাটা বলবেন না যে যদি চিকিৎসা ব্যবস্থাটা থাকতো, সেখানেও প্রতি বছর অনাহারে 18 লক্ষ মানুষ মারা যায়। এই চিকিৎসা ব্যবস্থাতেই প্রতি বছর 5 লক্ষ যক্ষ্মা রোগীর মৃত্যু হয়। এই চিকিৎসা ব্যবস্থাতেই, যে চিকিৎসা ব্যবস্থার জন্য অনেককে কাঁদতে দেখছি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কাঁদছে, হায় হায় রে রে করছেন, মেডিকেল কলেজ বন্ধ হয়ে গেল, চিকিৎসা বন্ধ। যদি বন্ধ না হতো তাহলেও 20 লক্ষ শিশুর মৃত্যু অনিবার্য ছিল। তার মানে এই ব্যবস্থায় একদিন দেখবেন রাত জাগবে খাদ্যের দাবিতে, এই মানুষরাই দেখবেন একদিন রাত জাগবে চিকিৎসার দাবিতে, চিকিৎসার অধিকার প্রতিষ্ঠা। ধরুন আজকে চিকিৎসার অধিকার প্রতিষ্ঠার জন্য দেখা যাচ্ছে হাসপাতালে চিকিৎসা বন্ধ, তার আগে ভালো ছিল, সেখানে চালিকা শক্তি তো ফেলা করি মাখতেন, সেখানে তো এই শাসকরাই তো চিকিৎসাকে পণ্যে রূপান্তরিত করেছে, এই শাসকরাই তো চিকিৎসাকে চিকিৎসা বাজারে রূপান্তরিত করেছে, এই শাসকরাই তো চিকিৎসাকে বলেছে ফেলো করি মাখতেল নীতি, এই শাসকরাই তো বড় বড় কর্পোরেট হাসপাতালের লালন পালন করেছে। আজকে যদি আন্দোলনের মাঝে এই প্রশ্ন তোলা হয়, এটা হবে আন্দোলনকারীদের পক্ষ থেকে অনৈতিকতা। আমার দৃঢ় বিশ্বাস আন্দোলনকারীরা এই প্রশ্ন তোলেননি। তারা যে আন্দোলনের পদক্ষেপ নিয়েছেন, সমাজ ব্যবস্থা সেদিন যদি বলে আন্দোলন সেই দিকে যাবে। তো আমাদের বক্তব্য এখানে খুব পরিষ্কার। তাহলে আরজিকর কাণ্ড নিয়ে যা ঘটছে, যা ঘটে চলেছে, সেটা কিন্তু এই সমাজের ফসল। যে সমাজের নেতৃত্ব এই শাসকরা দেয়, যে শাসকদের হাত রক্ত খুনে রাঙা, জনগণের রাঙা। স্যার, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যারা আরজিকর কাণ্ডে যে সমস্ত ডাক্তার স্টুডেন্টদের আমরা আন্দোলন করতে দেখেছি, লালবাজার যারা অভিযান করেছে গতকাল পর্যন্ত, তাদের সবার দাবি ছিল সিপির পদত্যাগ চাই, কমিশনার অফ পুলিশের পদত্যাগ চাই, মূল দাবি। তারা কিন্তু কেউ স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামো উন্নয়নের জন্য বা স্বাস্থ্য দপ্তরকে আরো বেশি অত্যাধুনিক করার জন্য একটা দাবি তাদের আছে, সেটা হচ্ছে ব্যক্তি নিরাপত্তা। স্বাস্থ্যের ক্ষেত্রে প্রতিটি ডাক্তার তার নিরাপত্তা যেন পায়, সেটাও একটা দাবি তাদের আছে। কিন্তু পরিকাঠামোগত উন্নয়নের যে একটা দাবি, সেটা কিন্তু সেই মাত্রায় তাদের আন্দোলনে প্রতিফলিত হয়নি। যেখানে আমরা লক্ষ্য করেছি যে এই আন্দোলনের দিনে যে ডাক্তারদের খাওয়া থেকে শুরু করে তাদের পানীয় জলটা পর্যন্ত বড় বড় কোম্পানির ম্যাটাডোর গাড়িতে আসছে, তাহলে কি ধরে নিতে হবে যে এই আন্দোলনটাকে কোনো কর্পোরেট পিছন থেকে প্রমোট করছে? আমি আগেই বলেছি, আন্দোলনে
যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে সাধু চোর আছে, তাদের মধ্যে সঠিক বেঠিক আছে, তাদের মধ্যে প্রতারক সৎ আছে, তাদের মধ্যে বিজ্ঞান অবিজ্ঞানের লোক আছে, তাদের মধ্যে রাজনীতি জানা না জানা লোক আছে, তাদের মধ্যে যুক্তি অযৌক্তিক লোক আছে। কিন্তু তার মানে এই আন্দোলনটার যে সমাজ থেকে সৃষ্টি হয়েছে সেটা ভুল পথে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। প্রশ্নটা হলো তারা কেন দাবি তুলছে না? যে সমস্ত জুনিয়র ডাক্তার, যে সমস্ত ডাক্তার আন্দোলন করছেন, তারা কেন দাবি তুলছেন না যে চিকিৎসা পরিকাঠামো বদল করে চিকিৎসাটাকে জনগণের অধিকার হিসেবে প্রতিষ্ঠা হোক? তারা কেন দাবি তুলছেন না চিকিৎসা জনগণের কাছে যেন মূল্যের বিনিময় না হয়, চিকিৎসা জনগণের অধিকার হওয়া উচিত? তারা দাবি তুলছেন না যে এই জনগণের তারা ভাড়াটে সৈনিক থেকে নিজস্ব সৈনিক হয়ে উঠবেন? এটা কেন দাবি তুলছেন না? এর উত্তর কিন্তু আজকের আন্দোলনকারীদের কাছ থেকে চাইলে এটা হবে আমাদের একদম অপরিণামদর্শী জিজ্ঞাসা। কারণ যে সমস্ত ছাত্ররা, যে সমস্ত ডাক্তার, আজ আমি 70 বছর বয়সে আমি বলছি যে আমি আমার জীবনের ডাক্তারির যাদের নেতৃত্বে করেছি তারা তো আদানি, আম্বানি, জিন্দাল, রুইয়া, টাটা, বিড়লা গোষ্ঠী, এই মুৎসুদ্দি বুর্জোয়া যোদ্ধা জমিদারদের নেতৃত্বে যে চিকিৎসা ব্যবস্থা, আমি তো তাদের ব্যবস্থাতেই দেখেছি তারা 1986 সালে কনজিউমার ক্রেতা সুরক্ষা আইন করে চিকিৎসাটাকে পণ্য করলো। আমি তো তাদের আমলেই দেখেছি তারা চিকিৎসকের প্রতি জনগণের যে সম্মান, শিক্ষকের প্রতি যে সম্মান, সেই সম্মানটাকে কেড়ে নিয়ে বলল তোমরা প্রযুক্তি শ্রমিক, তোমরা প্রযুক্তি শ্রমিক, তোমাদের কাজ শুধু একটা কর্পোরেট হাসপাতালে একটা পরিকাঠামোর মধ্যে তোমরা শুধু শ্রমিক, দক্ষ শ্রমিক, প্রযুক্তি শ্রমিক। এটা তো তারাই করেছে। তাহলে আমাকে আন্দোলনটাকে তাদের বিরুদ্ধে নিয়ে যেতে হবে। আর সেই আন্দোলনকে নিয়ে যেতে গেলে আপামর জনসাধারণকে আমাদের পক্ষে নিতে হবে। আপামর জনসাধারণ মানে ভারতবর্ষের ক্ষেত্রে স্পষ্ট ভাষায় আমরা বলছি সেই জনতা হচ্ছে গ্রামাঞ্চলে থাকেন সেই 70% মানুষ যারা মূলত অন্নদাতা কৃষক, যাদের খাবার খেয়ে আমরা বেঁচে থাকি, সেই অন্নদাতা কৃষক শ্রমজীবী মানুষ হচ্ছেন ভারতবর্ষের মূল জনতা। তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। কিন্তু আজও যদি দেখি তারা অনেকেই বিভিন্ন দলে বিভক্ত। গরিব মানুষও কংগ্রেস করে, গরিব মানুষও বিজেপি করে, গরিব মানুষও তৃণমূল করে, গরিব মানুষও সিপিএম করে, গরিব মানুষও তেলেগু দেশম করে। এই গরিব মানুষকে এই সংসদীয় রাজনৈতিক দলের মোহ থেকে বিচ্ছিন্ন করতে হবে। আমাদের জনগণকে সংগঠিত করতে হবে সেই লক্ষ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে আমরা চিকিৎসার পরিকাঠামো উন্নয়ন, আমরা জনগণের চিকিৎসা পাওয়ার অধিকারকে আমরা বিনা মূল্যে দেয়া, আমরা সেখানে চিকিৎসকদের নিজস্ব সৈনিক, ভাড়াটে সৈনিক নয়, নিজস্ব সৈনিক হিসেবে প্রতিষ্ঠা করা। আর এইটা করতে গিয়ে কিন্তু আমাদের নীতি বদল করতে হবে, আমাদের আদর্শ বদল করতে হবে, আমাদের নীতি আদর্শ প্রয়োগ করতে হবে। কারণ আমরা তো সত্য ঘটনা থেকে তথ্যে আসছে, আর আমরা তত্ত্বগুলো তো তারপর সমাজে প্রয়োগ করি। শেষ প্রশ্ন, এই ধর্ষণ এবং খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল মানে গত 3 তারিখে 23 আগস্ট আমাদের রাজ্য বিধানসভায় একটা আইন প্রণয়ন করা হয়েছে, যে আইনে কঠোর থেকে কঠোরতম সাজা ঘোষণা করা হয়েছে। যেখানে বলা হয়েছে 15 দিনের মধ্যে এই ধরনের অভিযোগ পেলে 15 দিনের মধ্যে পুলিশকে আসামিকে গ্রেপ্তার করে চার্জশিট ফ্রেম করতে হবে এবং 30 দিনের মধ্যে ট্রায়াল শেষ করে তার সাজা ঘোষণা করতে হবে। আমাদের প্রশ্ন, এরকম একটা চটজলদি সিদ্ধান্ত একটা দ্রুত ট্রায়ালের মধ্যে দিয়ে আগামী দিনে যদি গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদেরকে যদি ফাঁসানো হয়, পুলিশ রাষ্ট্র যদি মনে করে যে কোনো মানুষকে এই আইনে ফাঁসালে তার তো সর্বনাশ হয়ে যাবে, কি বলবেন সে? হ্যাঁ, এ প্রসঙ্গে বলতে গিয়ে তাহলে আমাকে কয়েকটা কথা আগে আপনাদেরকে জানাতে হয়। এবং সোসাইটি সোশ্যাল ফার্মাকোলজি মনে করে তাহলে ধর্ষণ কি কোনো সামাজিক ব্যাধি? সর্বত্র হচ্ছে। 9 তারিখের ঘটনায় 1 মাসের মধ্যে অনেকগুলো ধর্ষণ ভারতবর্ষে ঘটেছে, অনেকগুলো মৃত্যু ঘটেছে, হত্যাকাণ্ড ঘটেছে।
তাহলে কি এটা সামাজিক ব্যাধি? এটা আটকানো যায় না? এখানে আমরা বলবো, যে কারণে মানুষ ধর্ষণের শিকার হন, যে কারণে একজন ধর্ষক ধর্ষণ করে, যে কারণে সমাজে এই সংস্কৃতি অপসংস্কৃতিটা রয়েছে, সেই সমাজের স্রষ্টা হচ্ছে তোমরা শাসকরা, শাসকদের রাজনৈতিক দল, শাসকদের সরকার, তারাই তো আইন করছে। তারাই আইন করে লোককে দেখাতে চাইছে যে এবার ধর্ষকের শাস্তি হবে এবং দ্রুত শাস্তি হবে, দ্রুত বিচার হবে। তারাই তো করছে। যে সমাজ ব্যবস্থার জন্মদাতা, যে সমাজ ব্যবস্থার রক্ষাকর্তা আপনারা, সেই সমাজে যখন একজন পুরুষ আর একজন নারীকে বা একজন নারী একজন পুরুষকে ধর্ষণ করে, সেই ধর্ষণের দায় তাদের ব্যক্তিগত হওয়ার চেয়েও এই সমাজ ব্যবস্থা দায়ী, এই পুঁজিবাদী ব্যবস্থা দায়ী। পুঁজিবাদী মরণ যুগে চলেছে।